বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। একটা গল্প বলার জন্য আজকে বসলাম কথা বলতে। আহ, অনেকে হয়তো খেয়াল করেছেন যে আমি মাঝে মাঝে আমার ফেসবুকে, আমার লিঙ্কডইনে গল্পের ফেরিওয়ালা নামে কিছু পোস্ট করছি ইদানিং। সেটা দিয়েই শুরু করি যে কেন আমি করছি এই কাজটা। সেটা হচ্ছে যে আমি বিশ্বাস করি যে কিছু কিছু গল্প মানুষের জীবনকে আমূল বদলে দিতে পারে, এবং কিছু কিছু গল্প আমার জীবনকেও অনেক বদলে দিয়েছে। যেই কারণে এই গল্প বলা, যদি আহ, কোনো বইয়ের রেফারেন্স বলেন, বইয়ের রেফারেন্স দিয়ে আমি ছোট্ট করে একটু বলি। খুব ছোট্ট একটা বই যদি আপনারা পড়েন, এইটা আপনার জীবন বদলে দিতে পারে। বইটার নাম হচ্ছে দ্য আলকেমিস্ট। কি কারণে? এটাকে আমি বলি মেটাফরিক্যাল লার্নিং। একটা গল্প থেকে যে মেটাফোর তৈরি হয়, যে মেটাফোরটা আমাদেরকে অনেক কঠিন বিষয় অনেক সহজ করে দেয়। যেই কারণে আমি আসলে গল্পের ভক্ত। এবং আরেকটি বিষয় এর সাথে যদি যা যোগ না করি, তাহলে আমাদের জন্য বিষয়টা পরিষ্কার হবে না। সেটা হলো, আমরা যারা মুসলিম, আমরাও কিন্তু সত্য গল্প, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সত্য গল্প অবলম্বনে আমাদের জীবন পরিচালিত করতে চেষ্টা করি। ঠিক এভাবেই দেখেন, প্রত্যেকটা গল্প বলতে কি স্টোরি অফ এ অফ এ হিউম্যান বিংস লাইফ। স্টোরি যদি বা একটা সমাজের গল্প, এই যে গল্পগুলি এভাবেই তৈরি হয়। আমি সেই কাল্পনিক গল্প উপন্যাসের কথা ঠিক বলছি না। এগুলি দুইটা মিলে একটা ফিউশন তৈরি করেও কিন্তু একটি গল্প তৈরি হতে পারে। আজকের যে গল্পটা বলবো, এটি একটি বই থেকে পড়া। আমি বইটার কথাটাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে, বইটার নাম হচ্ছে স্মার্ট কার্স। স্মার্ট কার্স বাই শেন, ওর নাম হচ্ছে ভুলে গেলাম এই মুহূর্তে নামটা হঠাৎ করে কেন। শেন স্নো। শেন স্নো প্রবাবলি। হ্যাঁ, ওই এক্সাক্ট নামটা এই মুহূর্তে মনে নাই। বাট ওই বইটি নিয়ে কথা বলবো। আমি ওই বইটি পড়তে যে, এবং আপনি বইটা কেন আমাকে আকৃষ্ট করেছিল, বইটি দেখেন, বইটির নাম কিন্তু আমরা শুনেছি শর্টকাট। আমরা আমরা যেমন শর্টকাট শুনেছি, বইটা তার কাছাকাছি একটা শব্দ স্মার্ট কাট। মানে ইট ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম শর্টকাট, বাট এটা শর্টকাটের সাথে জড়িত। তো গল্পটি এইটাই, এই গল্পটি এর ভিতরে যেটি দিয়ে শুরু করেছে শেন স্নো, সেটা হচ্ছে যে একজন, আপনারা যারা কম্পিউটারে গেমস খেলেছেন, আমি খেলেছি খুব কম, বেশি না, কিন্তু যারা এরকম বিভিন্ন গেমস খেলেছেন, আপনারা দেখেছেন যে একটা গেমসের অনেকগুলি লেভেল থাকে। এবং আমি যে সময় খেলতাম গেমস, সেই সময়ের গেমগুলি এখনকার মতো এত এত বেশি স্মার্ট গেম ছিল না। এবার এখনকার যে গেমগুলি হচ্ছে, যুদ্ধের গেম বলেন, লেভেল বাই লেভেল ডিফারেন্ট গেম বলেন। তো এরকম একটা গেম, যেটা ধরেন জেনারেলি, যে ধরেন একটি, আমি জাস্ট কাল্পনিক ওই সময়টা, আপনারা এক্সাক্ট সময়টা আমার জন্য ইম্পর্টেন্ট না, বাট আমার কাছে বিষয়টা হচ্ছে, কনসেপ্টটা ইম্পর্টেন্ট। সে হিসেবে বলছি যে জেনারেলি ধরেন একটি গেম উইন করতে, শেষ করতে, একটি লেভেল, সমস্ত লেভেল শেষ করতে 20 মিনিট সময় লাগে। এবং এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড ওই গেমের। তো একদিন একদিন এই এক গ্রুপ অফ পিপলের মধ্যে একজন বলল, আমি আজকে এই সমস্ত প্রিভিয়াস রেকর্ড রেকর্ড ব্রেক করবো। তার বন্ধুদেরকে দাওয়াত দিয়ে তার বাসায় নিয়ে গেলো, সবার সামনে সে খেলবে এই বলে। এবং যেটা দেখা গেল, যে ধরেন 20 মিনিটের জায়গায় সে 2 মিনিটও তার লাগে না এই গেমটা শেষ করতে। আনবিলিভেবল! মানে সারা ওয়ার্ল্ডের সবাই মিলে যেই চেষ্টাটা করেছে, যে রেকর্ড করেছে, সেই সমস্ত রেকর্ড সে ব্রেক করেছে, এবং ডেকে নিয়ে ব্রেক করেছে, এবং অসম্ভবভাবে ব্রেক করেছে, এবং সবার সামনে সে এটা ব্রেক করেছে। বিষয়টা হচ্ছে যে এই গল্প থেকে, এই গল্পটা আসলে সে কিভাবে করলো। 1 মিনিট 2 মিনিট চিন্তা করেন তো, যে কিভাবে সারা পৃথিবীর একটা ওয়ার্ল্ড রেকর্ড 20 মিনিটের জায়গায় সে 2 মিনিটে করে ফেলতে পারলো। বিষয়টা কিভাবে হলো? এটি যদি আপনি একটু চিন্তা করেন, এই যে বিষয়টা, এটি একটি শর্টকাট নয়, এটি একটি স্মার্ট কাট। এটি একটি স্মার্ট কাট। সেই স্মার্ট কাটের এক্সাম্পল দিয়ে গল্পটাই আমি আমি বলছি। আপনারা হয়তো চিন্তা করে ফেলেছেন যে আমি বলার পর হয়তো আপনারা হাসবেন, কিন্তু ইটস ট্রু ইন লাইফ। এটা হতেই পারে। বিষয়টা এরকম যে এই গেমগুলি যারা তৈরি করে তাদেরকেও যদি আপনি খেলতে দেন, তাহলে তাদেরও তো, তাদের তো এই 20 মিনিটের
উম, তারা ওয়ার্ল্ডের যদি রেকর্ড হয় 20 মিনিট, তাদেরও তো 20 মিনিট লাগার কথা। ইভেন আপনিও যদি একটি গেম তৈরি করেন, আপনি আপনার থেকে অন্যরা সেই গেমটা আরো কম সময়ে খেলে ফেলবে, বিষয়টা এরকম না। আপনি কিন্তু সবাই, বা সরি, আপনি অন্যদের থেকে কম সময়ে গেমটা খেলে ফেলবেন, বিষয়টা এমন না। যদি ট্রুলি একটি গেম তৈরি করেন, যেই কারণে যারা গেম, যারা ডিজাইনার, তারা কি করে, প্রত্যেকটা গেমের একটা টেস্ট ফেজ আছে। টেস্ট ফেজ বলতে বলতে কি, লেভেল 1 থেকে লেভেল 2-তে যেতে হলে, তো এরকম করে প্রতিটা লেভেল একটি গেম খেলে 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 চেক করতে হয়। তার যে গেম যারা তৈরি করে, তারা যদি ধরেন একটি সিচুয়েশন হয় যে গেমটা তৈরির সময় তাকে টেস্ট করতে হবে 5th লেভেলের একটি বিষয়, তাহলে কি সে 1 2 3 4 লেভেল খেলে 5th লেভেলে যে ওইটা টেস্ট করবে? সেই সুযোগ নাই, কারণ এটা করতে গেলে তার গেম তৈরি করতেই তার অবস্থা খারাপ হয়ে যাবে। তার মানে কি, প্রত্যেকটা যারা গেম ডিজাইনার, তারা প্রত্যেকটা লেভেলের জন্য টেস্ট করার জন্য, লেভেলকে টেস্ট করার জন্য একটা করে, এটাকে কি বলে, ব্যাকডোর রাখে। ব্যাকডোর মানে ব্যাকডোর দিয়ে প্রতিটা লেভেলে সে প্রবেশ করতে পারে। লেভেল 4 থেকে লেভেল 5-এ যাওয়ার একটা ব্যাকডোর থাকে, নর্মাল ডোর, নর্মাল ওয়ে, মাল্টিপল ওয়ে, দিয়ে যে ব্যাকডোর। যেই কারণে যখনই দরকার হয় তারা ব্যাকডোর দিয়ে দিয়ে যে কোনো লেভেলে, এক লেভেল থেকে আরেক লেভেলে চলে যায়। ওই যে ব্যক্তি, গল্পের ভিতরের ব্যক্তিটা, সে করেছে কি, সে ব্যাকডোর দিয়ে লেভেল শেষ করে ফেলেছে। যেই কারণে 20 মিনিট, সারা ওয়ার্ল্ড রেকর্ড 20 মিনিট হলেও সে 2 মিনিটের ভিতরে শেষ করতে পেরেছে। তো ব্যাকডোর দিয়ে সে লাস্ট লেভেলে যেয়ে তারপর সে কিল করেছে সেই মনস্টারকে, যে কারণে সেটা করতে পেরেছে। এটা একটি গল্প নয়, এটা একটি মেটাফোর। আপনি দেখেন, এই যে বিষয়গুলি আমরা যদি আমাদের চারিদিকে তাকাই, তাহলে কিন্তু আপনার, আপনি অনেক দেখবেন যে আমাদের জীবনের ক্ষেত্রেও, এবং আমি এটাকে আনএথিক্যাল বলছি না, এটা আনএথিক্যাল বলছি না, যে পারপাসটা ভিন্ন, বাট এটি, আপনি যদি চিন্তা করেন যে এটা তৈরি করে নাই, অন্যজন যদি এটা আবিষ্কার করে, যে এই ব্যাকডোরটা আবিষ্কার করে যদি সে করে, তাহলে এটা তো আসলে আনএথিক্যাল কিভাবে হবে? সেই রকম পৃথিবীর যত আবিষ্কার, এগুলিকে আবিষ্কার করে, ধরুন আমি একটা এক্সাম্পল, একজন কৃষক, সে একটা জমিতে যখন সে নিজে চাকরি, নিজে কাজ করে পরিশ্রম করে এক জমিতে 5 টন ফলাতো, এখন কেউ একজন একটা মেশিন আবিষ্কার করে এখানে 500 টন ফলাচ্ছে, এটা আনএথিক্যাল বলা যাবে না। এই যে নিউ ওয়ে অফ ডুইং থিংস আবিষ্কার করা, এটাও কিন্তু এক ধরনের ডিফারেন্ট ওয়ে, ব্যাকডোর। এবং এই যে ক্রিয়েটিভিটি, এটা কিন্তু ব্যাকডোর। এবং আপনি সেটাকে মানুষ ব্যাকডোর হিসেবে বলছে, যেটি সে গ্রাস করতে পারে না। তাহলে এই যে এই বইটা থেকে তার যাবতীয় শিক্ষাটা কি আসলে? শিক্ষাটা হচ্ছে যে দেয়ার আর, এবং এই ব্যাকডোরটা সবার সামনে ভিজিবল না, যে সবাই দেখতে পায় না। সবাই দেখতে পারলে তো সবাই পারতো, সবাই একই রকম ভাবে পারতো। বিষয়টা এত সহজ না যে সবাই দেখতে পারবে। তো সাম পিপল, তারা এটাকে দেখতে পারে। তো যেই কারণে এই বিষয়টি নিয়ে কথা বলা, এবং যেই কারণে আমার মনে হয় যে এই গল্পটা, এই কথাটা নিয়ে অনেক চিন্তা করার আছে। এবং আমাদের জীবনে আমরা যদি দেখি, আমরা যেমন এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, হোয়াট ইজ দিস? এই যে সাধারণ রাস্তায় না, যে ইফ ইউ স্পেন্ড লিটল বিট মোর মানি, তাহলে আপনি অনেক দ্রুত যেতে পারছেন। এই যে বিষয়টা, দিস আর কল্ড স্মার্ট কার্স। তেমনি ভাবে আমরা যদি দেখি, আমাদের জীবনেও কিন্তু অনেকগুলি স্মার্ট কার আছে। তা আমি সংক্ষেপে যেটা করব, আজকে সংক্ষেপে কয়েকটা এই বই থেকে আমি কয়েকটা কনসেপ্ট শেয়ার করি। অনেক আগে আমি মনে হয় এটি নিয়ে করেছিলাম কিনা জানি না। তো ফার্স্ট থিং যেটা করতে হয়, যে স্মার্ট কার্ডসের জন্য বৈশিষ্ট্য কতগুলো আমি আইডিয়া শেয়ার করি শুধু এইভাবে। ফার্স্ট রুল হচ্ছে স্মার্ট কার্ড করার জন্য আপনাকে অবশ্যই এক্সিস্টিং রিসোর্সকে লিভারেজ করতে পারা। আপনি যখন আপনার এক্সিস্টিং রিসোর্স দিয়ে একটি ডেভেলপমেন্ট করতে পারবেন, আপনি ডেভেলপমেন্ট করে আপনি এক্সিস্টিং রিসোর্সকে ইউটিলাইজ করতে পারবেন, এটাই হচ্ছে এক ধরনের স্মার্ট কার্ড। কীরকম, আমি একটা উদাহরণ প্রায় দিয়ে আবারও দিব, এবং রিপিট করতে আমার কোনো অসুবিধা নাই এবং কোনো খারাপও লাগে না। সেটা হচ্ছে আপনার হাতে যে মোবাইল ফোনটি, আপনি এই মোবাইল ফোনটির কত% ব্যবহার করেন? আমি আমার ঠিক এর আগের যে ফোনটা হারিয়ে গেছে আমার প্রথম রমজানের দিন, কিন্তু এই ফোনটা আমি 6.5 বছর ব্যবহার করেছি। কেন আমি চেঞ্জ করি নাই, এই বিষয়টা বলি। আমি হিসাব করে দেখেছি এই ফোনটির 10%
এবিলিটিও আমি ব্যবহার করতে পারি নাই। কি কারণে? আমি আরেকটি আপগ্রেডেড ফোন নিব। তো এটাকে এই জন্য বলছি যে আমরা আমাদের এক্সিস্টিং রিসোর্সকে লিভারেজ করতে পারাটাই প্রথম স্মার্ট কার্ড। এই জন্য ধর কোনো একটা অর্গানাইজেশনে জয়েন করলেই আপনার সব আগে এক্সিস্টিং রিসোর্সকে আগে এটাকে ফুললি ইউটিলাইজ করতে হয়। তখন যখন এইদেরকে দিয়ে আর পারাই যায় না, অনলি দেন আমরা বাইরের রিসোর্সের কথা চিন্তা করি। এটা হলো স্মার্ট কার্ড। আপনি তখন যারা এক্সিস্টিং রিসোর্সকে ব্যবহার করে রেজাল্ট দিতে পারে তাদেরকে তাদেরকে বাইরে থেকে এক্সপেন্সিভ রিসোর্স দিতেও মানুষের খারাপ লাগে না। তো একটি কনসেপ্ট শেয়ার করলাম। সেকেন্ড যে স্মার্ট কার্ডের কনসেপ্ট হচ্ছে আমরা অনেক সময় অনেক রুল অনেক নিয়মে বন্দী হয়ে যাই, এবং আমাদের নিয়মগুলি বেঁধে ফেলে। আমাদের নিয়মের কারণে আমরা প্রোডাক্টিভ হতে পারি না। আমাদের নিয়মের কারণে আমরা স্মার্ট কার্ড করতে পারি না। আপনাকে প্রথমে সেকেন্ড স্টেপ হিসাবে দেখতে হবে যে আপনার কোন রুলগুলির কারণে আপনার এই গতি স্লো হয়ে যাচ্ছে, সেই রুলকে ব্রেক করতে হবে। এটা এক ধরনের রুল ব্রেক করাও একটা স্মার্ট কার্ড। এটা এটা হলো সেকেন্ড ইয়ে সেকেন্ড থট। থার্ড যে থটটা এই বই থেকে আমি শেয়ার করতে চাই, বলেছে যে ফোকাস অন এক্সপোনেনশিয়াল গ্রোথ। এটা আমাকে অনেক সময় আগে বলতে শুনেছেন যে প্রকৃত যারা গ্রোথ করতে চায় তারা আসলে যোগ বিয়োগে চলে না, তারা গুণ করে। আপনি অনেকগুলি বিষয় ধরেন, আমি একটা কাল্পনিক গল্প বলি। এটা আমার এখনো কল্পনা। ধরেন পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যাওয়ার অনেক চেষ্টা করছে, অনেক চেষ্টা। কিন্তু ধরেন একটা একটা হঠাৎ একজন আবিষ্কার করলো পৃথিবীর ভিতরে মাটিতে একটা ফুটো আছে, যে ফুটো দিয়ে আপনি সরাসরি মঙ্গল গ্রহে চলে যেতে পারছেন। হ্যাঁ, আপনি হয়তো ভাবছেন আমি পাগলের মতো কথা বলছি। উই ডোন্ট নো। আমরা তো মাত্র 2 ডাইমেনশন 3 ডাইমেনশন নিয়ে কাজ করি, 4 ডাইমেনশন কাজ করি। যদি যদি মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রিয়েটেড এ 7th ডাইমেনশন, যেটা আসলে আমরা দেখতে পাচ্ছি না, আমাদের এখন আবিষ্কার হয় নাই, এবং সেই ডাইমেনশন দিয়ে আপনি আসলে হেঁটেই মঙ্গল গ্রহে চলে যেতে পারছেন। আমি কল্পনা করতে পছন্দ করি, যেই কারণে আমি বলছি আসলে এক্সপোনেনশিয়াল গ্রোথ কিন্তু আসে এইসব জায়গা থেকে। সুতরাং যোগ বিয়োগ করলে হবে না, শুধু লিনিয়ার থিঙ্কিং করলে হবে না। লিনিয়ার থিঙ্কিং বৈশিষ্ট্য কি? আগের বিষয়গুলো থেকে চেইন আকারে আমরা চিন্তা করতে থাকি, আগের রেজাল্ট আগের রিসার্চ থেকে এরকম। কিন্তু এক্সপোনেনশিয়াল গ্রোথ বিষয়টা কি? একদম মানে আপনি ধরে নিচ্ছেন সমস্ত আগের সব কিছু বাদ দিয়ে আপনি এমন একটা ডাইমেনশনে চিন্তা করবেন যেটা আপনাকে কমপ্লিটলি ডিফারেন্ট 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 রেজাল্ট দিবে। হ্যাঁ, এটাকে এক্সপোনেনশিয়াল গ্রোথ বলে। ধরেন একজন ব্যবসায়ী ব্যবসাটা শুরু করে একটা ছোট বিষয় দিয়ে, তারপরে এর সাথে কানেক্টেড 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 বিষয়, তারা ব্যবসা এক্সপানশন করে। কিন্তু কিন্তু এমনও হতে পারে, যদিও খুব ডেঞ্জারাস, এমনও হতে পারে যে আপনি আপনার কম্পিটেন্সিকে কাজে লাগিয়ে কমপ্লিটলি ডিফারেন্ট আনরিলেটেড মার্কেটেও যে আপনি যদিও খুবই এক্সাম্পল খুব কম আনরিলেটেড মার্কেটে এখন আছে আগের তুলনায়, আনরিলেটেড মার্কেটে যে কিন্তু আপনি এক্সপোনেনশিয়াল গ্রোথ পেতে পারেন। 3 নাম্বার নিয়ে কথা বললাম। 4 নাম্বার যে পয়েন্টটা নিয়ে কথা বলি সেটা কোলাবোরেশন। এবং এই যে কোলাবোরেশন, আমি আমি খারাপ উদাহরণ একটা আসছে আমার মাথায়, বাট তারপর দিতে চাই না। যে এই যে কোলাবোরেশন আপনি যদি দেখেন যে আহ, একদম একদম ভিন্ন জগতের সাথে ভিন্ন ইয়ের সাথে যদি আমরা কোলাবোরেট করতে না পারি, তাহলে আমরা আমরা এই এক্সপোনেনশিয়াল গ্রোথ পাবো না, এক্সপোনেনশিয়াল রেজাল্ট আসবে না। এবং কোলাবোরেশনটা কীরকম? ধরেন আপনি আহ, অনেক টাইপের রিসোর্সকে, এখন যদি আমি বলি শুধু কি বিজনেস টেকনোলজির উপর দিয়ে চলতেছে? টেকনোলজি টেকনোলজি বলতে কিন্তু আমরা জেনারেলি টেকনোলজির ভিতরে কিন্তু দুটা পার্ট আমরা জানি, একটা সফট সাইড অফ দ্য টেকনোলজি, হার্ড সাইড অফ দ্য টেকনোলজি। তাহলে আমরা কি শুধু হার্ড সাইড অফ দ্য টেকনোলজি দিয়ে কি আমরা কত দূর করতে পারবো? ইফ ইউ ক্যানট আমরা যদি তার সাথে পাল্লা দিয়ে আমাদের সফট সাইড অফ টেকনোলজিকে আমরা উন্নত করতে না পারি, সেই জন্য এই কোলাবোরেশনগুলি দরকার। এবং একটা ডিফারেন্ট টেকনোলজির সাথে যখন একটি আইডিয়ার কোলাবোরেশন হয়, তখনই কিন্তু আসলে ডিসরাপশন ক্রিয়েট হয়। এই জন্য এইটা সবচেয়ে বড় দরকার। সবচেয়ে বেশি পাওয়ারফুল কে? সে যে যত বেশি কোলাবোরেটিভ। আজকে আজকে যদি আপনি দেখেন, আজকে অন্যায়কারীরা অনেক বেশি কোলাবোরেটিভ। এবং সবগুলাই, আপনি যে বিজনেস সাকসেস বলেন, সব সাকসেসফুল পিপল দেখেন, আন্ডারওয়ার্ল্ড বলেন,
ভেরি কোলাবোরেটিভ, যে কারণে তারা এত স্ট্রং। সুতরাং আমাদেরকে এটা বুঝতে হবে যে এই নেটওয়ার্কগুলি একদমই ইগনোর করা যাবে না, একটা কোলাবোরেটিভ নেটওয়ার্ক তৈরি করতে হবে, এটা অনেক পাওয়ারফুল। এবং 5 নাম্বার বলছি আমি এইভাবে, যে একটা ক্যালকুলেটেড রিস্ক নেওয়া। ক্যালকুলেটেড রিস্ক নেওয়া মানে কি, যে আমরা আমাদের সবচেয়ে বড় যে রিস্ক আমরা মনে করি সেটা হচ্ছে যে আমরা আমরা কি বলে এটাকে, এই ফিনান্সিয়াল রিস্ককে বলি। আসলে অ্যাজ এ ন্যাশন এবং চিন্তা যদি করি, আমরা এমন একটি বিষয়, ধর আমরা ক্যারিয়ার, আমরা আমরা ছোটবেলায় শুনতাম কি জানেন, যে বড় হলে ডাক্তার হতে হবে না ইঞ্জিনিয়ার হতে হবে। কেন? কারণ ডাক্তার এবং ইঞ্জিনিয়ারটা রিস্ক ফ্রি জোন ছিল। রিস্ক ফ্রি মানে কি, ডাক্তার হতে পারলে, ইঞ্জিনিয়ার হতে পারলে ভবিষ্যৎ একদম উজ্জ্বল। যদি আমাদেরকে আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তানদের জন্য আমরা যদি শুধু এইটুকু উইথড্র করি, হ্যাঁ, আমরা আমরা শুধু রিস্ক ফ্রিটা বিষয় না, বিষয় হচ্ছে যে একটা, এই যে একটা ক্রিয়েটিভ কোঅপারেশন করে একজন ক্যারিয়ার তৈরি করবে, এটা আমরা কত, এটার জন্য আমাকে আমার আমরা চিন্তা করতে হবে, একটা ডিফারেন্ট কাইন্ড অফ রিস্ক আমাদেরকে নিতে হবে। হ্যাঁ, এটি খুব অল্প করে বললাম। এরপরে বলছে যে মোমেন্টাম। এটা আমি এর আগে একদিন আরেকটি কথাটা বলেছিলাম, যে আমরা স্মল স্মল স্টার্ট করব, করে একটু একটু বড় হতে হতে আমরা মোমেন্টাম ক্রিয়েট করে আমরা অনেক বড় হয়ে যাব। তা বিষয়টা হচ্ছে যে এরকম না যে স্টার্টটা করতে হবে স্মল, বাট স্টার্ট করতে হবে। স্টার্ট করতেই যদি বছর লাগিয়ে ফেলি, স্টার্ট করতেই যদি সময় পার করে ফেলি, তাহলে আমরা ওখানেই কিন্তু থেমে যেতে পারি। দ্যাট ইজ রিস্ক। বলে যে মোমেন্টামের কনসেপ্টটা বলে যে ইউ স্টার্ট, প্রথমে ধীরে 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 আগান, যখনই একটা মোমেন্টাম তৈরি হবে এক সময় অনেক দ্রুত আমরা আগাতে পারবো। এই বিষয়গুলা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছে আহ, সেন, বারবার খালি নাম বলেছে, ওকে। সেই এই বিষয়ে এরপরে যেটা নিয়ে কথা বলি, 7টা বলে ফেলেছি মনে হয়, আমি 7টা বিষয় নিয়ে কথা বলেছি। না, 7টা না, আমি কথা বলেছি 6টি নিয়ে কথা বলেছি, 5টি নিয়ে কথা বলেছি। 6 নাম্বার, 6 নাম্বার হচ্ছে, 6 নাম্বার নেই, 6টি নিয়ে কথা বলেছি। এবং আমরা 7 নাম্বারটা হলো যে এটা এটা আমি মনে করি যে যতগুলি 6টা পয়েন্ট আমি বলেছি এগুলি সব আপনি শুনেছেন, কিন্তু এই পয়েন্টটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এরকম, যে ধর এটার নাম হচ্ছে শর্টেন দ্য লার্নিং কার্ভ। আপনি যদি দেখেন, আমাদের 12 বছর পড়াশোনা করলে আমরা কলেজ থেকে পাস, গ্রাজুয়েট হতে পারি কলেজ থেকে। মানে 10 বছর স্কুল যদি আমি চিন্তা করি, আসলে 10 বছর স্কুল না, এখন হচ্ছে 13 বছর, 12 বছর স্কিল স্কুল, তারপর 2 বছর কলেজ, তারপর 2 বছর আন্ডার গ্রাজুয়েট কোর্স করতে গেলে আমাদের দেখা গেলো যে আমাদের 17-18 বছর, 16-17 বছর পড়াশোনার পরে আমরা একটু আমাদের এডুকেশনটা শেষ হয়। আসলে যদি আমরা বলি এটাকে, যদি আমরা লার্নিং কার্ভ বলি, এবং এই লার্নিং কার্ভের ভিতর দিয়ে যদি আমাদেরকে নিয়ে যেতে থাকে, তাহলে উই নিড এ ওয়ে টু শর্টেন ইট। দিস ওয়ার্ল্ড, আমি এই দিশে, আমি আমার এই কথার মাধ্যমে আমি জানাতে চাই যে আসলে আমাদের স্কুল ডেজ হওয়া উচিত 5 ইয়ার্স। 5 ইয়ার্স, এই 17 বছরকে 5 বছরে যদি আমি শর্টেন করতে পারি, আর আমাদের রিয়েল লাইফ রিয়েল লাইফ জব মানে এই 5 থেকে 7 বছর একটা পড়াশোনার ভিতরে থাকবে, তারপর থেকে দে উইল স্টার্ট কন্ট্রিবিউটিং, এবং এই কন্ট্রিবিউশন প্লাস লার্নিং, এটা অ্যানাদার 5 ইয়ার্স। তাহলে 7-12, এই 12 বছর একজন কমপ্লিট একটা প্রোডাক্ট হিসাবে একজন তৈরি হয়ে যাবে। এই যে লার্নিং, এটাকেই উনি বলেছে শর্টেন দ্য লার্নিং কার্ভ, আমি বলছি যে প্রত্যেকটা ক্ষেত্রে লার্নিং কার্ভগুলোকে শর্ট করতে হবে। এখনো সেই আগের থিওরিটাকে মেনে চললে চলবে না। যেই কারণে ধরেন একটা, যে আপনি একটা নতুন একটা কোর্স, নতুন একটা কিছু শিখতে চান, একটা জিনিস করতে চান, আপনাকে অবশ্যই নতুন নতুন জিনিস শিখতে হবে, এবং আপনাকে এই লার্নিং কার্ভটা শর্ট করেই শিখতে হবে। অন্যরা একটা বিষয় শিখতে 10 বছর লাগিয়েছে, আপনি সেটা 10 বছরে শিখতে গেলে কিন্তু আপনি কিন্তু ওই 10x গ্রোথ করতে পারবেন না। সুতরাং এটাকে, অন্যরা যেটা 10 বছরে শিখেছে সেটা আমাদেরকে 1 বছরে শিখতে হবে। এই যে এইটাই হচ্ছে গোল, যে আমাদের কত দ্রুত আমাদের লার্নিং কার্ভটা শর্ট করে কন্ট্রিবিউশন ফেজে আমরা চলে যেতে পারি, সেই ব্যবস্থা আমাদের করতে হবে, এই আপনি যদি ট্রুলি এই লাইফ লিড করতে চান। এরপরে 8 নম্বর পয়েন্ট হিসেবে বলেছে যে
যে থিঙ্ক ডিফারেন্টলি অ্যান্ড আনকনভেনশনাল, এ আনকনভেনশনাল থিঙ্কিং, আনকনভেনশনাল থিঙ্কিং অ্যাট দ্য হার্ট অফ দ্য ক্রিয়েটিভিটি। এই ক্রিয়েটিভিটি ইনোভেশনকে ড্রাইভ করতে গেলে আপনাকে অবশ্যই ডিফারেন্ট চিন্তা করতে হবে এবং এই এই আনকনভেনশনাল থিঙ্কিং করতে হবে। এটি একটি আরেকটি লেকচারের জন্য দাবিদার। তো এইটা নিয়ে আমি মাথায় রাখলাম, এটা নিয়ে হয়তো একদিন কথা বলবো। 9 নম্বর হচ্ছে যে যেটি আহ, এখন আমি যেভাবে যেটাতে শুরু করেছি, এটা হচ্ছে কি, দ্য এমব্রেস দ্য পাওয়ার অফ স্টোরিজ। মানুষের জীবন যদি বদলাতে চান, আমাদের গল্পগুলি বদলাতে হবে। আমরা সেই পুরনো গল্প, সেই পুরনো গল্পে এখনো বসবাস করছি। আমি বিশ্বাস করি বলে, এটা করি বলে আমি আমি চাই, আমি গল্প বলতে চাই, কিছু গল্প বলা শুরু করেছি। এই যে গল্পটি বলছি এখন, এই যে এই স্টোরি, এটা স্টোরি যে পাওয়ারফুল। এবং আপনি যদি কোনো মানুষকে কিছু শেখাতে চাই, তাহলে আমি মনে করি কিছু রেখে যেতে চাই, তাহলে একটি গল্পই না আমরা রেখে যাব। একটি গল্পই যদি রেখে যেতে পারি, সেটাই তো অন্য অনেকের জন্য স্মার্ট কাট হয়ে যাবে। তো এটা হচ্ছে নয়। ফাইনালি যেটা হচ্ছে যে আহ, বলছে যে প্র্যাকটিস পারসিস্টেন্স, লেগে থাকতে হবে। মানে একবার না পারিলে দেখো শতবার, বিষয়টা এরকম না কিন্তু। মানে একবার না পারিলে দেখো শতবার, বিষয়টি এরকম যে ওই 1000 ইয়ের যে এক্সাম্পল, এডিসনের যে এক্সাম্পল, এই 1000 বারের প্রচেষ্টা, যে বাল্ব তৈরির বিষয়টা, 10,000 বার প্রচেষ্টা, আসলে বিষয়টা এরকম না যে একই ওয়েতে আপনি শতবার দেখবেন, নট ইন দ্য সেম ওয়ে। দেখো শতবার মানে ট্রাই ডিফারেন্ট ওয়েজ। এবং এই পারসিস্টেন্স যদি আমরা কন্টিনিউ করি, ইনশাল্লাহ আমাদের সফলতা আসবেই। এবং যে বিষয়টা এখানে বলে শেষ করতে চাই, একদম সামারি, একদম সামারি, আসলে নট সাকসেস ইজ নট এ লিনিয়ার পাথ। এবং আমরা এক্সিস্টিং রিসোর্সকে ব্যবহার করে, কনভেনশনাল থিঙ্কিংকে রিজেক্ট করে না, বলে এটাকে আমি চ্যালেঞ্জ করে, আমরা আসলে যদি ক্রিয়েটিভিটি, ইনোভেশন, কোলাবোরেশন এমব্রেস করতে পারি, তাহলে আমাদের সাকসেস হবেই ইনশাল্লাহ। আনটিল নেক্সট টাইম, সবাই ভালো থাকবেন। সুবহানাল্লাহ বিহামদি, আশহাদুল্লাহ ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।